Assalamu alaikum and hello everyone. I hope all of you are doing well. Welcome back to another tutorial of Principles of Economics. So in today's tutorial, we are gonna discuss about business cycle and unemployment. So first of all, we will talk about economic growth. এটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি বাংলায় ডিসক্রাইব করি। এটা হচ্ছে মেইনলি একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের উৎপাদন, যেকোনো কিছুর উৎপাদন এবং একটা দেশের টোটাল মানুষের আয়ের যে বৃদ্ধি, এই দুইটার মধ্যে একটা হার, এটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি। মানে আমরা আগের স্লাইডে হচ্ছে জিডিপি সম্পর্কে পড়েছিলাম, তো ওটার সাথে কিছুটা রিলেটেড। তো দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন যেটা বললাম সেটাকে আমরা জিডিপি ধরতে পারি, এবং তার সাথে দেশের টোটাল একটা আয়ের যে হার অথবা সম্পর্ক, সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। তো এখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি অথবা ইকোনমিক গ্রোথ যেটাই বলি সেটা হচ্ছে এটা। তো এখানে বলা হচ্ছে যে if real GDP was 200 billion in some country last year and 210 billion this year, the rate of growth would be 5%. ঠিক আছে, রেট অফ গ্রোথটা হবে আমাদের 5%। কিভাবে হবে, মানে এই দুইটার মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। এই যে 200 বিলিয়ন এবং 210 বিলিয়ন, এই দুইটার মধ্যে আমরা যখন একটা সম্পর্ক স্থাপন করব, তখন আমরা হচ্ছে এইরকম একটা জিনিস পাবো, যে রিসেন্ট ইয়ার এবং হচ্ছে লাস্ট ইয়ার, এই দুইটার মধ্যে যখন আমরা সম্পর্ক স্থাপন করব, তখন হচ্ছে আমরা একটা পার্সেন্টেজ পাবো, সেটাকে আমরা রেট অফ গ্রোথ বলবো। এটা হচ্ছে মেইনলি আসে এভাবে যে 210, যেটা মানে কারেন্ট ইয়ারেরটা আমরা হিসাব করব। ফার্স্টে নিব 210, মাইনাস হবে প্রিভিয়াস ইয়ারেরটা কত, 200 বিলিয়ন, মাইনাস 200, ডিভাইডেড বাই হবে প্রিভিয়াস ইয়ারেরটা, মানে হচ্ছে কত, 200, ইন্টু আমরা করব এটার সাথে 100, যেহেতু আমরা রেট বলতেছি, হার বলতেছি, এটা পার্সেন্টেজে হিসাব হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের 5% আসবে। তো এইভাবে আমরা হচ্ছে রেট অফ গ্রোথটাকে ক্যালকুলেট করতেছি। এন্ড আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের রুল অফ 70। রুল অফ 70 হচ্ছে অ্যাপ্রক্সিমেট নাম্বার অফ ইয়ার্স রিকোয়ার্ড টু ডাবল দ্য রিয়েল জিডিপি। সেটা সূত্রটা কি, 70 ডিভাইডেড বাই অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অফ গ্রোথ। 70 দিয়ে এটাকে ডিভাইড করব। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে রিয়েল জিডিপি 2021-এ হচ্ছে আমাদের কত, $80 মিলিয়ন, এবং 2022 সালে হচ্ছে $100 মিলিয়ন। তো কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি ইয়ার্স অ্যাপ্রক্স ইট উইল টেক টু ডাবল দ্য রিয়েল জিডিপি। তাহলে যদি আমরা রেট অফ গ্রোথটা ক্যালকুলেট করি, সেম ভাবে আমরা কি করব, এই যে রিসেন্ট ইয়ারের যেটা, সো এখানে হচ্ছে আমাদের রিসেন্ট ইয়ারের যে রিয়েল জিডিপি, দ্যাট মিনস 100, তার থেকে আমরা মাইনাস করব হচ্ছে প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি, যেটা হচ্ছে আমাদের কত, 80, ডিভাইডেড বাই আমাদের হবে প্রিভিয়াস ইয়ারের রিয়েল জিডিপি ইন্টু 100। তো এটা করলে আমরা যে রেজাল্টটা পাই সেটা হচ্ছে, just give me a second to calculate through my calculator. হ্যাঁ, তো এটা হয় আমাদের কত, 25%। যদি এখানে লেখা আছে, বাট স্টিল টু মেক শিওর আই ওয়াজ ক্যালকুলেটিং ইট উইথ মাই ক্যালকুলেটর। সো এই যে 25% আসে আমাদের হচ্ছে যেটা রেট অফ গ্রোথ। তো রুল অফ 70-র যেটা নিয়ম সেটা হচ্ছে এই 70 দিয়ে এই পার্সেন্টেজটাকে আমরা ভাগ করব, তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ইয়ার পাবো। এখানে আমরা পেলাম হচ্ছে 2.8 ইয়ার্স। তো এটাই হচ্ছে আমাদের রুল অফ 70, যে 70 দিয়ে আমরা রেট অফ গ্রোথটাকে ডিভাইড করব। তো নেক্সট আমাদের যেটা টপিক সেটা হচ্ছে দ্য বিজনেস সাইকেল। তো বিজনেস সাইকেল সম্পর্কে যদি বলি, এটা মেনলি হচ্ছে ব্যবসায়িক চক্র, আমরা নাম শুনে বুঝতে পারছি।
এটা হচ্ছে এমন ধরনের একটা চক্র যেখানে উৎপাদন থাকবে, কর্মসংস্থান থাকবে এবং একটা দেশের মানুষের আয়ের উঠানামা থাকবে, হ্যাঁ? As you can see a graph right there. তো এই যে গ্রাফটা এভাবে মানে অনেক সময় এক্সামে আসে গ্রাফটা ড্র করতে বলে and এটা আসলে ইম্পর্টেন্ট, হ্যাঁ? বিজনেস সাইকেলটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এখানে হচ্ছে আমাদের যে উঠানামাটাকে কয়েকটা ভাগে ভাগ করি আমরা। যেমন এই যে যখন প্রথমবার উঠে সেটাকে আমরা বলি পিক, এবং আহ, যেটা স্টার্ট হয় সে স্টার্টিং পয়েন্টটা কিন্তু নিচ থেকে উপরে উঠতেছে, বাট যখন এই যে পিক থেকে নিচে নামবে সেই পয়েন্টটাকে আমরা বলি রিসেশন। হ্যাঁ, আবার যখন এটা এই একদম নিচে নেমে আসে, আচ্ছা বেসিক্যালি আমরা এভাবে একটা সরলরেখা কল্পনা করি, তো সেটা অনুযায়ী আমরা এটার আপস এন্ড ডাউনসটা ক্যালকুলেট করি। তো প্রথমবার যখন এই সরলরেখার উপরে উঠতেছে সেটা হচ্ছে পিক, এবং সরলরেখার নিচে নামতেছে সেটা হচ্ছে ট্রো। হ্যাঁ, এই যে ট্রো। বাট এই পিক থেকে ট্রো এর যে নামা সেটাকে আমরা বলতেছি আমরা রিসেশন, এবং ট্রো থেকে আবার যখন উপরে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি রিকভারি। অ্যান্ড এই যে লাইনটা যে সরলরেখাটা আমরা কল্পনা করতেছি সেটাকে আমরা বলতেছি গ্রোথ ট্রেন্ড। তো এই যে পিক, রিসেশন, প্রো, রিকভারি এগুলো হচ্ছে বিজনেস সাইকেলের বিভিন্ন ফেজ অথবা দশা। তো টোটাল আমরা 4 ধরনের দশা অথবা ফেজ দেখতে পাই। ফার্স্টটা হচ্ছে আমাদের পিক। পিক বলতে আমরা বুঝাই প্রসারণ, হ্যাঁ? সরি, পিক বলতে আমরা বুঝাবো শীর্ষ অথবা শীর্ষস্থান। প্রসারণ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের আরেকটা। তো পিক হচ্ছে আমাদের শীর্ষ, হ্যাঁ, মানে শীর্ষস্থানকে আমরা পিক বলি। তো এটা হচ্ছে যে কোনো একটা ব্যবসায়ের মানে ব্যবসায়িক চক্রের একদম সর্বোচ্চ পর্যায়। এখানে কি বলা আছে, at the peak business activity has reached a temporary maximum। তো যেটা বললাম যে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, অর্থনৈতিক কার্যকলাপটা তার সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে, and the economy is full at employment। এবং এই সময় কি হবে, মনে করো একটা দেশের সম্পূর্ণ জনগণ কি হবে, এমপ্লয়মেন্ট হবে, মানে সবাই কাজ করতেছে এরকম একটা অবস্থা। and very close to full productivity। যখন সবাই কাজ করবে তখন কি উৎপাদন বাড়বে, চাহিদা বাড়বে, সরবরাহ সমান থাকবে। তো সেটাই বলতেছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে যাওয়ার আগে আরেকটা এখানে আছে যে the price level is likely to rise during this phase। তো এই ক্ষেত্রে কি হয় যে মূল্যটা সেটা বাড়ায় দেয়। তো এই সময় কি হয়, প্রাইস লেভেলটা বাড়তে থাকে। তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, এবং এক্সামে যখন আসবে তখন আমাদের বিভিন্ন ফেজ ডিসক্রাইব করতে বলবে, তখন এই 2-3টা পয়েন্ট দিয়ে আমাদের ডিসক্রাইব করতে হবে উইথ দিস গ্রাফ। দেন হচ্ছে আমরা সেকেন্ড ফেজে যাব, যেটা হচ্ছে রিসেশন। রিসেশনটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে আস্তে আস্তে কমতে থাকে। হ্যাঁ, গ্রাফে যদি তোমরা খেয়াল করো তোমরা দেখতে পারবা রিসেশনে গ্রাফটা আস্তে আস্তে নিচের দিকে নামে। তো এটা হচ্ছে এমন একটা পর্যায় যেখানে অর্থনৈতিক কার্যক্রম আস্তে আস্তে কমে যেতে থাকে। A period of decline in total output, income, employment and trade. Wide contraction of business activity, the price level is like to fall। যেটা বললাম, আস্তে আস্তে প্রাইস লেভেলটা কমে যায়, আমাদের উৎপাদনও কমবে, তার সাথে আমাদের কর্মসংস্থান কমে যাবে, আয় কমবে, এই যে ইনকাম কমে, এই যে এমপ্লয়মেন্ট কমে, কর্মসংস্থান, আউটপুট কমবে, সবকিছু কমে যাবে, আয় কমে যাবে, এবং বাজারের চাহিদা যে একটা পরিমাণ সেটাও কমে যাবে। তো সবকিছু এখানে আস্তে আস্তে কমে যায়, সেটা হচ্ছে রিসেশন। এন্ড পিকে কি সবকিছু বাড়ে। দেন থার্ড পয়েন্ট যে ফেজ যেটা আমাদের সেটা হচ্ছে ট্রো। ট্রোতে যেটা আমাদের হয়, আউটপুট আর এমপ্লয়মেন্ট বটম আউট at their lowest levels, the ট্রো ফেজ may be either short lived or quite long। ট্রটা হচ্ছে কি অবনমন, এটা হচ্ছে কি এখানে বলা আছে যে এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে at their lowest level। এখানে কি অর্থনৈতিক কার্যকলাপের নিম্ন গতি একদম মানে মানে লোয়েস্ট পর্যায়ে চলে যায়, সর্বনিম্ন পর্যায়ে চলে যায়। এখানে কর্মসংস্থানের হার একদম লো থাকবে, সবকিছু এখানে লো থাকবে, এবং এই ফেজটা হতে পারে খুবই কম সময়ের জন্য অথবা হতে পারে অনেক বেশি সময়ের জন্য, ডিপেন্ডস অন দ্য বিজনেস। ঠিক আছে। লাস্টলি যে ফেজটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে রিকভারি। ইন দ্য রিকভারি ফেজ আউটপুট এন্ড এমপ্লয়মেন্ট রাইজ টুয়ার্ড ফুল এমপ্লয়মেন্ট। The price level may begin to rise before the full employment and full capacity production return। রিকভারি হচ্ছে মেইনলি বাংলায় যদি বলি পুনরাবৃত্তি,
অথবা পুনরুদ্ধার। হ্যাঁ, এটা হচ্ছে ব্যবসায়িক চক্রের মেইনলি এমন একটা ফেজ বা চক্র যেখানে এই যে ট্রোপ, এই যে অবনমনটা একদম লোয়েস্ট পর্যায় থেকে ও আস্তে আস্তে একদম খুবই ধীর গতিতে উন্নতির দিকে অগ্রসর হবে। এক্ষেত্রে কি হবে, অর্থনৈতিক কার্যকলাপ ধীরে ধীরে বাড়তে শুরু করবে, দেন চাকরিও আস্তে আস্তে বাড়বে, বেকারত্ব কমতে থাকবে, ঠিক আছে? তারপরে আর কি হবে, মানুষের আয় বাড়বে, মানে সবকিছু আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখা যাবে পণ্যর চাহিদা বাড়তে শুরু করবে, সবকিছু আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং ফুল ক্যাপাসিটি প্রোডাকশন রেটের মানে উৎপাদনটাও আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যেমন যদি একটা এক্সাম্পল দিই রিকভারি, সেটা হচ্ছে যখন একটা দেশ অর্থনৈতিক মন্দা থেকে বেরিয়ে আসতে শুরু করবে, নতুন করে তারা মানে কর্মসংস্থান খুঁজবে, তাদের উৎপাদন বৃদ্ধি করবে এবং সামগ্রিকভাবে একটা মানে এমপ্লয়মেন্ট অথবা প্রোডাক্টিভিটির দিকে অগ্রসর হবে, সেটাকে আমরা পুনরুদ্ধার বলি। হ্যাঁ, এই চক্রের প্রসারণ প্রসারণটা হচ্ছে আমাদের একটা এন্ড, মানে রিকভারি একটা, থ্রো একটা, রিসেশন একটা। অনেক সময় রিকভারি আর রিসেশনটাকে আমরা মিলাই ফেলি। রিসেশনটা হচ্ছে আমাদের মন্দা, হ্যাঁ, এন্ড থ্রোটা হচ্ছে আমাদের মানে অবনমন। মন্দাটাও কিন্তু হচ্ছে নিচের দিকে, কিন্তু থ্রোটা হচ্ছে একদম লোয়েস্ট নিচের লেভেল যেটা, এন্ড রিকভারিটা হচ্ছে নিচ থেকে যখন উপরে ওঠে, এন্ড পিকটা হচ্ছে হাইয়েস্ট লেভেল। তো এটা হচ্ছে চারটা ফেজ, এই চারটা ফেজ আমাদের খুবই ভালোভাবে মেমোরাইজ করতে হবে। দেন হচ্ছে আমরা যদি যাই আনএমপ্লয়মেন্ট অথবা বেকারত্বের দিকে, আহ বেকারত্ব কি আমরা তো এটা সবাই জানি। সো বেকারত্বের এখানে কিছু মানে ডেফিনেশন এবং কিছু প্রকারভেদ দেওয়া। দ্য লেবার ফোর্স কনসিস্ট অফ পিপল হু আর এবল অ্যান্ড উইলিং টু ওয়ার্ক। ঠিক আছে, লেবার ফোর্স কারা? লেবার ফোর্স হচ্ছে তারা যারা সক্ষম এবং যাদের ইচ্ছা আছে কাজ করার, মানে কাজ করতে সক্ষম এবং তাদের ইচ্ছা আছে, তারা হচ্ছে আমাদের লেবার ফোর্স। both those who are employed and those who are unemployed but actively seeking work are counted as being the labor force. তো লেবার ফোর্স কি বললাম, যে তারা যারা কর্মক্ষম, কাজ করতে সক্ষম এবং যাদের কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে আমরা লেবার ফোর্স বলবো। এবং লেবার ফোর্সের মধ্যে দুই ধরনের মানুষ থাকবে। কারা? যারা এমপ্লয়েড, মানে যারা কোনো চাকরি বাকরি বা কিছু একটা করতেছে, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে, এবং আরেক ধরনের মানুষ যাদের কোনো কর্মসংস্থান নেই, তবে তারা আসলে কাজ খুঁজতেছে এবং তারা কাজ করতে চায়, কাজ করতে সক্ষম। এই দুই ধরনের মানুষকেই আমরা বলবো লেবার ফোর্সের আন্ডারে। হ্যাঁ, তো এই দুইটা লাইন হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা লেবার ফোর্স বলতে শুধুমাত্র বুঝি এমপ্লয়েড যারা, বাট না, লেবার ফোর্স বলতে তারাও যারা আনএমপ্লয়েড বাট তারা কি কাজ খুঁজতেছে, এদেরকে আমরা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত বলবো। তো এমপ্লয়েড কারা? এমপ্লয়েড হচ্ছে পেইড এমপ্লয়, সেলফ এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড ওয়ার্কার্স ইন আ ফ্যামিলি বিজনেস। যারা এই যে কাজ করে টাকা পাইতেছে, যারা হচ্ছে নিজে নিজে আর্ন করতেছে, এবং যারা হচ্ছে কোনো ফ্যামিলি বিজনেস চালাচ্ছে। থাকে না অনেকে যে ফ্যামিলি বিজনেস বাট কোনো টাকা পয়সা পায় না, এরকম একদম স্টার্টিং পর্যায়ে, তারা হচ্ছে এমপ্লয়েড, মানে কিছু না কিছু একটা করতেছে, আইদার ইউ আর গেটিং পেইড অর নট, তাদেরকে আমরা বলবো কি এমপ্লয়েড। আর আনএমপ্লয়েড হচ্ছে পিপল হু আর অ্যাভেলেবল অ্যান্ড নট ওয়ার্কিং বাট হু হ্যাভ লুকড ফর ওয়ার্ক ডিউরিং প্রিভিয়াস 4 উইকস। তো এখানে আনএমপ্লয়েড এর একটা সময়সীমা দিয়ে দিছে, যে যারা অ্যাভেলেবল মানে তাদেরকে পাওয়া যাবে, কিন্তু তারা এখন কাজ করতেছে না, বাট তারা বিগত 4 সপ্তাহ ধরে কাজ খুঁজতেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করার তারা চেষ্টার মধ্যে আছে, তারা হচ্ছে আমরা আনএমপ্লয়েড। তো এটা অনেক সময় আসতে পারে আমাদের এমসিকিউতে, যে আনএমপ্লয়েড এর রেঞ্জটা কিরকম, মানে তুমি কতদিন ধরে কাজ সন্ধান করলে অথবা না করলে তাকে আনএমপ্লয়েড এর পর্যায়ে ফেলতে পারো, which is 4 weeks. And lastly হচ্ছে not in the labor force, those who do not fit either any of the above two categories. যারা এই যে দুইটা ক্যাটাগরি বললাম, যে এমপ্লয়েড আর আনএমপ্লয়েড, এই দুইটার মধ্যে কোনো একটাতেও যারা ফিট হচ্ছে না, তারা হচ্ছে নট ইন দ্য লেবার ফোর্স। যেমন কি ফুল টাইম স্টুডেন্ট, হোম মেকার অর রিটায়ার্ড। হ্যাঁ, ফুল টাইম স্টুডেন্ট যদি সাপোজ আমি আমি যদি হচ্ছে
একটা ফুল টাইম স্টুডেন্ট হয়ে আমি আমার পুরো টাইমটা 24 আওয়ার্স টাইম শুধু পড়াশোনার কাজে ব্যয় করি, আমি কোনো সাইড ইনকামের ব্যবস্থা করছি না, অন্য কোনো কাজ করতেছি না, অনলি স্টাডি, তাহলে আমি হচ্ছে নট ইন দ্য লেবার ফোর্স, আমি লেবার ফোর্সের মধ্যে যাই। আরেকজন যে গৃহিণী, হোম মেকার, সে কোনো কাজ করতেছে না, মানে সে ঘরে কাজ করতেছে, সেটা হচ্ছে গিয়ে ঘরের মধ্যে অন্তর্ভুক্ত, বাট দ্যাট ইজ নট ইনক্লুডেড ইন এমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে আমাদের গৃহিণী। অথবা রিটায়ার্ড, যারা রিটায়ার্ড পারসন থাকে, তারা অনেক বছর চাকরি করার পরে রিটায়ার্ড অথবা অবসরপ্রাপ্ত হয়ে যায়, তারা কোনো কাজ করে না, মানে সামথিং যেটা আমাদের দেশের মধ্যে কোনো মানে কাজের ভূমিকা রাখতেছে না, সেগুলো হচ্ছে আমাদের নট ইন দ্য লেবার ফোর্স। তো এগুলোর মধ্যে কারা আছে? ফুল টাইম স্টুডেন্ট, রিটায়ার্ড এন্ড হোম মেকার। The labor force is the total number of workers including the employed and unemployed. এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা, আমি যেটা বললাম যে লেবার ফোর্সটার মধ্যে যারা কাজ করতেছে, যারা এমপ্লয়েড এন্ড আনএমপ্লয়েড, দুই ধরনের মানুষই কিন্তু যোগ হবে। এবং এই এমপ্লয়মেন্টের আমাদের কিছু ম্যাথস আছে, যেখানে আমাদের ক্যালকুলেট করতে বলে, সেখানে অনেক সময় আমরা ভুল করি, লেবার ফোর্সে আমরা শুধুমাত্র এমপ্লয়েডদের নিয়ে নিই, বাট নো, we will have to calculate both employed and unemployed in the labor force. সো এই যে ম্যাথের কিছু ফর্মুলা, এখানে লেবার ফোর্সের স্ট্যাটিস্টিক্স যদি আমরা হিসাব করি, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটটা যদি আমরা ক্যালকুলেট করি, তো সেখানে আমরা ক্যালকুলেট করব পার্সেন্টেজ অফ লেবার ফোর্স দ্যাট ইজ আনএমপ্লয়েড। ঠিক আছে, তো পার্সেন্টেজটা হবে লেবার ফোর্সেস, কিন্তু যারা আনএমপ্লয়েড তাদেরকে আমরা বলবো আনএমপ্লয়েড, এবং তাদের রেটটাই হবে আমাদের আনএমপ্লয়মেন্ট রেট। অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট যে ফর্মুলাটা, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে যে নাম্বার অফ আনএমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স ইন্টু 100। এটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেটের ফর্মুলা কি? নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট ডিভাইডেড বাই লেবার ফোর্স ইন্টু 100। এবং লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কি? লেবার ফোর্স পার্টিসিপেশন রেট হচ্ছে পার্সেন্টেজ অফ দ্য অ্যাডাল্ট পপুলেশন দ্যাট ইজ ইন দ্য লেবার ফোর্স। তো কি? সেই অ্যাডাল্ট পপুলেশনটা যেটা হচ্ছে আমাদের লেবার ফোর্সের মধ্যে আছে। তো কি? লেবার ফোর্স ডিভাইডেড বাই অ্যাডাল্ট পপুলেশন ইন্টু 100। তো এখানে আমরা আনএমপ্লয়মেন্ট রেট এবং লেবার ফোর্স পার্টিসিপেশন রেট এই দুইটা সূত্র মুখস্থ করবো, এই দুইটা আমাদের ম্যাথের ক্ষেত্রে লাগবে। সো লেটস মুভ অন টু দ্য ম্যাথ। এখানে হচ্ছে বলা আছে কম্পিউট দ্য লেবার ফোর্স, unemployment rate, adult population and labor force participation rate using this data. তো এখানে আমাদের একটা চার্ট যে আছে, যেখানে নাম্বার অফ আনএমপ্লয়েড হচ্ছে 145.9 মিলিয়ন, নাম্বার অফ আনএমপ্লয়েড হচ্ছে 8.5 মিলিয়ন, and নট ইন দ্য লেবার ফোর্স হচ্ছে 79.2 মিলিয়ন। তো এখান থেকে যদি আমরা লেবার ফোর্স ক্যালকুলেট করি, আমরা জানি লেবার ফোর্সের মধ্যে কি কি থাকবে? আনএমপ্লয়েড এবং এমপ্লয়েড মানুষজন। তো এখানে এমপ্লয়েড মানুষজন হচ্ছে 145.9 মিলিয়ন প্লাস আনএমপ্লয়েড হচ্ছে 8.5 মিলিয়ন। তো যেটা অ্যাডিশন করে যে রেজাল্ট, সেটা হচ্ছে 154.4 মিলিয়ন, যেটা হচ্ছে আমাদের লেবার ফোর্স। এখন যদি আমরা আনএমপ্লয়মেন্ট রেট হিসাব করি, তাহলে কি হবে? আনএমপ্লয়মেন্ট রেট ইজ ইকুয়াল টু আনএমপ্লয়েড ডিভাইডেড বাই লেবার ফোর্স ইনটু 100। এটা আমরা জানি, প্রিভিয়াস স্লাইড থেকে আমরা পড়েছি। সো এখানে আমাদের আনএমপ্লয়েড হচ্ছে 8.5 ডিভাইডেড বাই লেবার ফোর্স আমরা পেলাম 154.4 ইনটু 100, which is 5.5% অফ আনএমপ্লয়মেন্ট রেট। এখন যদি আমরা অ্যাডাল্ট পপুলেশন হিসাব করি, তো অ্যাডাল্ট পপুলেশনটা হবে আমাদের লেবার ফোর্স এন্ড নট ইন দ্য লেবার ফোর্স। যেরকম আমরা লেবার ফোর্সের মধ্যে হিসাব করি এমপ্লয়মেন্ট এন্ড আনএমপ্লয়মেন্ট, সেই রকম ভাবে আমরা অ্যাডাল্ট পপুলেশনে হিসাব করব লেবার ফোর্স প্লাস নট ইন দ্য লেবার ফোর্স। তো এখানে লেবার ফোর্স আমরা প্রথমে হিসাব করেছি 154.4, এন্ড কোশ্চেনে দেওয়া আছে নট ইন দ্য লেবার ফোর্স 79.2। দুটো যদি ক্যালকুলেট করে অ্যাডিশন করে আমরা পাই 233.6। এন্ড লাস্টলি লেবার ফোর্স পার্টিসিপেশন রেট যদি আমরা হিসাব করি, সেটা আমরা সূত্র থেকে জানি লেবার ফোর্স ডিভাইড বাই অ্যাডাল্ট পপুলেশন ইনটু 100। তো এখানে আমরা লেবার ফোর্স কত পাই? 154.4 ডিভাইড বাই অ্যাডাল্ট পপুলেশন পেয়েছি 233.6 ইনটু 100, which is 66.1% of labor force participation rate. এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এরকম আরো কিছু ম্যাথ তোমরা প্র্যাকটিস করবে। সেখানে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে লেটস অ্যাজিউম দ্য টোটাল পপুলেশন ইজ 176 million and 85% of total population is adult population not in the labor force is 18 million and total employed people are 106 million. কোশ্চেনে বলা আছে ক্যালকুলেট দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট and unemployment rate.
তো এখান থেকে আমরা ফার্স্টে অ্যাডাল্ট পপুলেশনটা ক্যালকুলেট করব, যেটা বলা আছে 85% অফ টোটাল পপুলেশন। তাহলে টোটাল পপুলেশন হচ্ছে 176 মিলিয়ন। তাহলে এটার সাথে 0.85টা আমাদের গুণ করলে আমরা পেয়ে যাবো আমরা অ্যাডাল্ট পপুলেশন। তো অ্যাডাল্ট পপুলেশন পেয়ে গেলাম। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে লেবার ফোর্স। লেবার ফোর্সটা কিভাবে বের করবো? অ্যাডাল্ট পপুলেশন থেকে নট ইন দ্য লেবার ফোর্স মাইনাস করলে আমরা লেবার ফোর্স পেয়ে যাব। তাহলে অ্যাডাল্ট পপুলেশন পেলাম 149.6 and not in the labor force কোয়েশ্চেনে দেওয়া আছে 18 মিলিয়ন। তো 131.16 মিলিয়ন হচ্ছে আমাদের লেবার ফোর্স। অ্যান্ড নাম্বার অফ আনএমপ্লয়েড যদি আমরা হিসাব করি, লেবার ফোর্স থেকে এমপ্লয়েড বিয়োগ করলে আমরা নাম্বার অফ আনএমপ্লয়েড পেয়ে যাব। তো লেবার ফোর্স এখান থেকে পেলাম 131.16 মিলিয়ন মাইনাস এমপ্লয়েড হচ্ছে 106 মিলিয়ন, যেটা হচ্ছে 25.16 মিলিয়ন। তাহলে আমরা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট পেলাম হচ্ছে, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট ইজ ইকুয়াল টু, আমরা জানি কি লেবার ফোর্স এই যে 131.16 ডিভাইড বাই কি অ্যাডাল্ট পপুলেশন। অ্যাডাল্ট পপুলেশন কত? 149.6 ইন্টু 100, 87.6% পাই। এবং আনএমপ্লয়মেন্ট রেট আমরা জানি আনএমপ্লয়েড ডিভাইড বাই লেবার ফোর্স ইন্টু 100। তো আনএমপ্লয়েড কত আমরা পেয়েছি এখানে, যে 25.16 ডিভাইড বাই কি হবে লেবার ফোর্স। লেবার ফোর্স কত পেয়েছি? 131.16 ইন্টু 100। দ্য অ্যান্সার ইজ 19.18%। and as I said যে কোশ্চেনটা প্রায় আসে বিজনেস সাইকেলের, যে ডিসকাস দ্য ডিফারেন্ট ফেজেস অফ বিজনেস সাইকেল উইথ আ ডায়াগ্রাম। তো এখানে আমাদের ডায়াগ্রামটা ড্র করতে হয়, প্লাস হচ্ছে বিভিন্ন ফেজ আমাদের ডিসক্রাইব করতে হয়। এখন হচ্ছে আমরা এমপ্লয়মেন্ট সম্পর্কে জানবো, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। তো এখানে আমাদের 3 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট সম্পর্কে বলা আছে। তো আমরা এই স্লাইডে 3 টাইপস অফ আনএমপ্লয়মেন্ট সম্পর্কে জানবো, which is basically not so close to each other, মানে সবগুলো একটার সাথে অত একটা কানেক্টেড না, বাট স্টিল আমরা হচ্ছে এগুলার ডেফিনিশন এন্ড কিছু জিনিস সম্পর্কে জানবো। তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে যেটা consisting of such unemployment and wait unemployment. The word frictional implies that the labor market does not operate perfectly in matching workers and job. Okay, ফ্রিকশনাল বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যখন একজন মানুষ একটা কাজ ছেড়ে অন্য একটা কাজের সন্ধানে যাবে এবং এটা খুবই সাময়িকভাবে, এবং জিনিসটা একজন মানুষের পার্সোনাল মতামত অথবা ইচ্ছার উপর ডিপেন্ড করা হয়, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল এমপ্লয়মেন্ট। এই যে এখানে লেখা আছে, the word frictional implies that the labor market does not operate perfectly in matching workers and job. মানে আমি যেরকম জব চাইতেছি সেরকম আসলে জব পাওয়াটা বর্তমান বাজারে অত একটা ইজি না। হ্যাঁ, বেশিরভাগ মানুষই কিন্তু আমরা মানে যেটা আসলে আমাদের প্যাশন বা ইচ্ছা সেটার বিরুদ্ধে আমরা কোনো কিছু একটা করি। তো সেটা এখানে বলা হচ্ছে ডু নট অপারেট পারফেক্টলি ইন ম্যাচিং জবস। তো এটাই হচ্ছে আমাদের ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। একটা এক্সাম্পল যদি দিই, সেটা হচ্ছে একজন ব্যক্তি ভালো সুযোগের জন্য পুরনো একটা চাকরি ছেড়ে নতুন একটা চাকরির জন্য অপেক্ষা করতেছে। তো এই যে পিরিয়ডটা তার নতুন চাকরির জন্য অপেক্ষা করার যে পিরিয়ড, ওই অবস্থায় তো সে আনএমপ্লয়েড, তো সেটাকে আমরা বলতেছি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। সেকেন্ডলি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট যদি আমরা বলি, সেটা হচ্ছে results because the composition of the labor force does not respond immediately or completely to the new structure of job opportunities. Structurally unemployed workers find it hard to obtain new jobs without retraining, gaining additional education or relocating. আচ্ছা, স্ট্রাকচারাল বেকারত্বটা যেটা সেটা হচ্ছে যখন অর্থনীতিতে কিছু পরিবর্তন হয় এবং শ্রমিকদের দক্ষতা অনুযায়ী নতুন প্রযুক্তি বা বাজারের চাহিদার সাথে মিলে না। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে কি, স্ট্রাকচারাল আনএমপ্লয়েড যারা তারা খুবই জিনিসটাকে খুব মানে কষ্ট মনে করে। যেটা বললাম যে দেখা যায় নতুন নতুন প্রযুক্তি আসে বাজারে, তো অনেকে আছে পুরনো এমপ্লয় তারা এগুলার সাথে মানে অভ্যস্ত না। লাইক যদি একটা এক্সাম্পল দেই একটা, সেটা হচ্ছে কম্পিউটারের
কাজ অথবা টাইপিং এর যে কাজটা, এগুলা কিন্তু খুব বেশি আগের যেসব এমপ্লয়ি তারা কিন্তু পারে না। মানে যারা একটু বেশি প্রায় 15-20 বছর ধরে জব করতেছে, যাদের রিটায়ারমেন্টটা কাছাকাছি চলে আসছে, তারা কিন্তু এগুলা খুব একটা দক্ষ না। বাট এখনকার যেসব আমরা জেনারেশন, তারা যদি একটা জবে অ্যাপ্লাই করি, এগুলা একদম বেসিক, হ্যাঁ, টাইপিং এর কাজ, মাইক্রোসফট এর কাজ, এগুলা। তো এটাই যে আহ, তারা যারা মানে নতুন প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নেওয়াটা খুবই হার্ড মনে করতেছে, বিকজ অফ এই যে এখানে লেখা আছে রিট্রেনিং, তাদের কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না, তাদের কোনো অ্যাডিশনাল এডুকেশন দেওয়া হচ্ছে না, অথবা তারা মানে রিলোকেটিং বলতে বোঝানো হচ্ছে যে এমন একটা সেক্টর তাদেরকে দেওয়া হলো যেখানে ফুলি কম্পিউটার বেসড কাজ, বাট তারা তো এটার সাথে অভ্যস্ত না। তো ওইটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য পুরানো যন্ত্রচালিত কর্মী কাজ হারায়। মেনলি কথাটা হচ্ছে এটা, যে আমাদের নতুন কোন প্রযুক্তির সাথে খাপ খাওয়ানোর জন্য অনেক সময় দেখা যায় যদি এরকম হয় যে আচ্ছা ঠিক আছে একজন আম, মানুষ তারা হচ্ছে একটু এজড, অনেকদিন ধরে কাজ করতেছে, বাট সে হচ্ছে ও যে মানে কোনো কিছু একটা হচ্ছে পারে না, আরেকটা হচ্ছে মানে শিখার কোনো ইচ্ছা নাই, এরকম একটা ব্যাপার। তো তখন কি তার কাজ থেকে বের করে দেওয়া হয়। তো এটা হচ্ছে আমরা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের মধ্যে আমরা ফেলাই, বাট এটা মানে ওই যে অনেক বছর জব করার পরে দেন হচ্ছে এই জিনিসটা হয়। আর আরেকটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, যেটা সেটা হচ্ছে সাইক্লিক্যাল বেকারত্ব অর্থনৈতিক মন্দা বা ব্যবসায়িক চক্রের নিম্নগতির কারণে হয়। এটা হচ্ছে আমাদের রিসেশন পিরিয়ডটা পড়েছিলাম বিজনেস সাইকেলে, সেটার জন্য হয়। is caused by a decline in total spending and is likely to occur in the recession phase of the business cycle, এই যেখানে লেখা আছে recession phase, if you look it carefully। তো এটা হচ্ছে আমরা যে রিসেশন ফেজটা পড়ছি সেটার জন্য হয়। তো এই সময় কি হয়, চাহিদা কমে যাবে এবং কোম্পানির উৎপাদন কমে যাবে, এবং দেখা যাবে কি কর্মী ছাঁটাই করবে অথবা কর্মী বাদ দিয়ে দিবে, মানুষ বাদ দিয়ে দিবে, কারণ প্রোডাকশন হচ্ছে না, টাকা পয়সা পাচ্ছে না, কোনো লাভ হচ্ছে না, এত মানুষকে কিভাবে বেতন দিবে। তো তখন হচ্ছে কি করে, কর্মী ছাঁটাই করে। তো সেটাই হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। লাস্টলি হচ্ছে আমরা ইনফ্লেশন সম্পর্কে জানবো। সো ইনফ্লেশন হচ্ছে পারসিস্টিং রাইজ ইন দ্য প্রাইস লেভেল। তো পারসিস্টিং প্রাইস ইন দ্য প্রাইস লেভেল বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে একটা কোনো কিছুর দাম যে বৃদ্ধি পাওয়া, অথবা মুদ্রাস্ফীতি যেটাকে বলি, সেটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে নির্দিষ্ট সময়ের জন্য পণ্য ও সেবা সামগ্রিক মূল্যটা বাড়বে এবং দেখা যাবে কেনার ক্ষমতা তার হ্রাস পাবে। মানে যে কোনো কিছুর দাম বাড়বে কিন্তু মানে কেনার ক্ষমতা হ্রাস পাবে, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। তো এখানে হচ্ছে দুই ধরনের জিনিস ইনফ্লেশন বলা হয়েছে, আরো অনেক ধরনের হয় মুদ্রাস্ফীতি, বাট এখানে দুই ধরনের মুদ্রাস্ফীতি অথবা ইনফ্লেশন সম্পর্কে আলোচনা করেছে। একটা হচ্ছে ডিমান্ড পুল, যেটা হচ্ছে বর্ধিত চাহিদা, আর একটা হচ্ছে কস্ট পুশ, এটা হচ্ছে উৎপাদন খরচ। তো ডিমান্ড পুলটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল আর কস্ট বাই অ্যান এক্সেস অফ টোটাল স্পেন্ডিং বিয়ন্ড দ্য ইকোনমিক্স ক্যাপাসিটি টু প্রডিউস। তো এখানে যেটা বলা হয়েছে যে মেইনলি যেটা কাহিনী সেটা হচ্ছে যখন চাহিদা সরবরাহের তুলনায় বেশি হয়ে যাবে, তখন কি হবে, পণ্যের দাম বাড়বে। চাহিদা সরবরাহের থেকে বেশি হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে ডিমান্ড সেটা সাপ্লাইয়ের থেকে বেশি হবে। মানে আমাদের এত চাহিদা এত সরবরাহ দিয়ে কুলাতে পারবে না, তখন কি হবে, পণ্যের দাম বাড়ায় দিবে। একটা নির্দিষ্ট সময়ে পণ্যের চাহিদা যখন বাড়বে তখন তার দামও বাড়বে, সেটাই হচ্ছে আমাদের ডিমান্ড ফুল। মেইনলি চাহিদা সরবরাহের তুলনায় বেশি হলে দাম বাড়বে, এটাই হচ্ছে আমাদের ডিমান্ড পুল। কি বাড়বে, চাহিদা, ডিমান্ড। এই যে ডিমান্ড পুল কথার সাথে কিন্তু মিল আছে, মানে ডিমান্ডটাকে টানতেছি, ডিমান্ড পুল হবে এবং চাহিদা কম হবে, সরি সরবরাহ কম হবে এবং দাম বাড়বে, ডিমান্ড বাড়বে এবং প্রাইস বাড়বে, সেটাই হচ্ছে আমাদের ডিমান্ড পুল। And cost push কি, rising prices in terms of factors that rise per unit production cost at each level of spending।
এটা হচ্ছে উৎপাদন খরচ, মানে উৎপাদনের কাঁচামাল বা শ্রমের খরচ বাড়লে পণ্যের উৎপাদন বাড়বে। ব্যাপারটা হচ্ছে এটুকু। মানে হচ্ছে যখন উৎপাদন খরচ, যেমন বিভিন্ন কাঁচামাল অথবা বিভিন্ন শ্রমিকের মূল্য বাড়বে, তখন একটা পণ্যের দাম বেড়ে যাবে। তো এটা হচ্ছে যখন প্রোডাকশন বাড়বে, হ্যাঁ, প্রোডাকশন বাড়বে তখন হচ্ছে প্রাইসও বাড়বে। আচ্ছা, দুইটা যেহেতু পিপি, এটা বুঝাইলাম পি আর দিয়ে। প্রোডাকশন বাড়লে আমাদের প্রাইসও বাড়বে। যেমন তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে হচ্ছে পরিবহন খরচ বাড়বে, তাহলে কি সব পণ্যের দামে একটা প্রভাব ফেলবে। তো এটাই হচ্ছে ব্যাপার। এখানে হচ্ছে দুই ধরনের ইনফ্লেশন সম্পর্কে বলা হয়েছে। তো এই দুইটা ইনফ্লেশন সম্পর্কে অনেক সময় পরীক্ষায় আসে ডিসক্রাইব করার জন্য। So আজকের লেকচার এতটুকুই ছিল. I hope you guys liked my lecture. If you did, then do give a like and subscribe to our YouTube channel. So till then, stay tuned and goodbye.